জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব কিছু জানাতেই সাথে আছি আমি সিউল আহমেদ। আপনারা দেখছেন এখন চারদিক। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার ও নীলক্ষেত সায়েন্স ল্যাব এলাকায় আছেন মাঝার মাহবুব। শুরুতেই চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, বাংলা ব্লকের কর্মসূচিতে অংশ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? আজকে তারা পূর্ব ঘোষিত যেই বাংলা ব্লকেটের কথা বলা হয়েছিল সেটি আমরা যেটি দেখেছি বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তারা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছে হলগুলো থেকে একত্রিত হয়ে মিছিল বের করে তারা হল প্রদক্ষিণ করে তারপর টিএসসি হয়ে এখন এই শাহবাগে অবস্থান করছে। এবং ব্লকেট বলতে যেটি বোঝায় তারা আসলে এই আশপাশের যেই সড়ক প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোকে তারা আসলে বন্ধ করে দিয়েছে বলা যায়। তাদের এখানকার যে অবস্থান যে কর্মসূচি এই অবস্থান কর্মসূচির কারণে আশপাশে যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে তারা চলতে দিচ্ছে। এবং তাদের যে দাবি কোনো সরকারি চাকরিতে যেই কোটা বিরোধী যে আন্দোলন কোটা থাকবে না সে বিষয়ে তাদের যে স্লোগান ব্যানার সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মিছিলে স্লোগান এখানে মুখরিত এই পুরো শাহবাগ এবং সেই সাথে শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যেটি দেখেছি বাংলা মোটর পর্যন্ত এই পুরো জায়গাটি এবং মৎস্য ভবন পর্যন্ত পুরো জায়গাটি তারা আসলে ছাত্র যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেটি বন্ধ করে দিয়েছেন এবং তারা তাদের যে দাবি সে দাবি আদায়ে তারা এখনো অনড় অবস্থানে রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখেছি তারা যে কোটার বিরোধিতা করে যে স্লোগানগুলো সেগুলো দিয়ে মুখরিত করে রাখছেন এই জায়গায়। এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেটি বলছেন কোটা বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং তাদের যে অবস্থান যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং বাংলা ব্লকেটের কথা বলা হয়েছিল সেটি শুধুমাত্র যে ঢাকা কিংবা শাহবাগ না, সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে সব শিক্ষার্থী এটার সাথে একত্রতা প্রকাশ করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং পুরো দেশ তারা যেটি বলছেন এই অবস্থান যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তো সিউল এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। মাঝার, আমরা এখন আপনার কাছে যাচ্ছি এবং জানতে চাচ্ছি যে আসলে সায়েন্স ল্যাবরেটরি এবং তার আশেপাশে রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন আপনি? সহকর্মী সিফাতের কাছ থেকে আমরা যেমনটা শুনছিলাম যে শাহবাগ এলাকা কিন্তু একেবারে অবরোধ হয়ে গেছে। এবার সায়েন্স ল্যাবের খবর যদি জানাতে চাই যে দুপুর থেকে ইডেন কলেজের শিক্ষার্থী এবং তারা অবস্থান নিয়েছে রাজধানীর নীলক্ষেত মোড়ে, অপরদিকে সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে সায়েন্স ল্যাবের ওইদিকে কিছুটা আন্দোলন শিথিল হলেও আবার দুপুরের দিকে তারা যখন খবর পায় যে ইডেন কলেজের শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে তখন কিন্তু তারা আবারও কিছু শিক্ষার্থী শাহবাগমুখী হয় এবং কিছু শিক্ষার্থী আবার সায়েন্স ল্যাব এবং এরপরে কিন্তু অনেকে এসে নীলক্ষেতের ইডেনের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু যোগ দেয়। এই মুহূর্তে কিন্তু ইডেনের শিক্ষার্থীরা এবং সেই সঙ্গে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত মোড়ে অবস্থান নিচ্ছে এবং নীলক্ষেত থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকার দিকে যে রাস্তাটি রয়েছে আশপাশের সংযোগ সড়কগুলোতে আসলে কোনো গাড়ি কিন্তু দুপুর থেকে চলাচল করছে না। তারা শুধুমাত্র জরুরি সেবা যে সমস্ত গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স তাছাড়া আর বাকি অন্যান্য কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে দিচ্ছে না। শিক্ষার্থীদের যে দাবি বরাবরের মতোই যে তারা যেই কোটা সংস্কারের জন্য বাতিলের জন্য যে আন্দোলন চালিয়ে আসছে তারা যেমনটা বলছে তার যে বক্তব্য যে মুক্তিযোদ্ধাদের পরবর্তী 2 প্রজন্ম পর্যন্ত বিগত স্বাধীনতার 1
অর্ধ শতক বছরে কিন্তু সুবিধা পেয়েছে চাকরিতে কোটা, তবে ভবিষ্যতে সেই কোটা আসলে তাদের বক্তব্য অনুসারে যে বহাল রাখবার কোটা বহাল রাখার আসলে কোনো যুক্তি নেই তারা বলছে, এবং সেই জায়গা থেকে তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য তারা বরাবরের মতো বলছে। এবং অপরদিকে শুধুমাত্র 5 থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধা বঞ্চিত যারা রয়েছেন জনগোষ্ঠী, তাদের জন্য তারা কোটা বহাল রাখবার কথা বলছেন। সব মিলিয়ে 56% মতো যেই কোটা আসে সব কিছু বাদ দিয়ে তারা মূলত সর্বোচ্চ 10% মতো কোটা বহাল রাখবার কথা বলছেন। এই ছিল শিক্ষার্থীদের দাবি। অপরদিকে তারা বলছেন যে আসলে যদি দাবি মেনে না হয় তাহলে এই আন্দোলন তারা ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো সমাধানের আশ্বাস না দেওয়া হবে। এবং এই মুহূর্তে আসলে নীলক্ষেত থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত কিন্তু 2 থেকে 3টি একাধিক ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। 7 কলেজের যারা আওতাভুক্ত রয়েছে সব মিলিয়ে এই এলাকায় এখনো পর্যন্ত আসলে দুপুর থেকে কোনো গাড়ি চলাচল করছে না। সিও এতক্ষণ আমরা দেখছিলাম সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের যে আন্দোলন সেটি সর্বশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে, তাই এর বিরোধিতা না করে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। নারী নেত্রীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। যুব মহিলা লীগকে শক্তিশালী করতে আরও সুসংগঠিত হবার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এদিকে দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, নিজের জীবনের কথা না ভেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিচ্ছেন তারা। সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা ব্যর্থ হয়ে পরজীবী আন্দোলনে নেমেছে বিএনপি, এর জন্য কোটা আন্দোলনকে হাতিয়ার বানাতে চায় দলটি। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদী সড়ক ও সেতুমন্ত্রী। বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে সরকারের, তবে কবে বসে আলোচনা হবে তা এখনো ঠিক হয়নি। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে কোনো চুক্তি না হলেও 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে বিশেষ গুরুত্ব পাবে দুদেশের বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার বিষয়টি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। সারা দেশে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। বিকাল 3টায় স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয় রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয় ঢাকার প্রধান রথযাত্রা। এ সময় রথ টানা, হরিনাথ সংকীর্তন, গীতাপাঠ, আলোচনা সভা, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রায় অংশ নেন জগন্নাথের ভক্তরা। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সনাতন রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথের রথযাত্রা। ধর্ম যার যার, উৎসব সবার, এমন ধারণা বাস্তব রূপ নিয়েছে বাংলাদেশে। রবিবার 9 দিনব্যাপী রথযাত্রার উৎসবের প্রথম দিনে এক আলোচনা সভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। যে কেউ ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সবাই মিলে তা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার তুলসী দাস জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক মধুর ও ভ্রাতৃত্বপূর্ণ। এই রথযাত্রার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। অনুষ্ঠান শেষে দুপুর 3টায় ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা শুরু হয়। Shri Santosh Sharma, General Secretary of the Bangladesh Puja, and warm greetings on the occasion of the Rath Yatra to each one of you gathered here today. এখন চারদিকে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চলমান কোটা বিরোধী আন্দোলনই প্রমাণ করে দেশে বাক স্বাধীনতা আছে। উচ্চ আদালতে বিচারাধীন থাকার পরও রাস্তায় নেমে স্থিতিশীলতা নষ্টের পেছনে প্রক্রিয়াশীল গোষ্ঠী থাকতে পারে বলে সংশয় জানান তিনি। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের শুধু গতানুগতিক শিক্ষার উপর নির্ভরশীল না থেকে কো কারিকুলামের উপর জোর দিতে আহ্বান জানান। বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। 1 সপ্তাহের টানা কর্মবিরতিতে অচল শিক্ষা কার্যক্রম। রোববার বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সমাবেশ শুরু করেন শিক্ষকরা।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষক নেতারা বলেন, প্রত্যয় স্কিম ঘোষণা করে বৈষম্য তৈরি করা হয়েছে। প্রত্যয় বাতিল করার দাবিতে আন্দোলনে যারা আছেন, প্রত্যয় দাবি না আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চলবে বলেও জানান তারা। শিক্ষকদের আন্দোলনে একত্রতা প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, বন্যা দুর্গত এলাকার মানুষের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সকালে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী জানান, বন্যা দুর্গত এলাকায় সহায়তা দিতে 18 জেলার 21,700 টন চাল, নগদ 5.5 কোটি টাকা, 65,000 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার মজুত রাখা হয়েছে। বন্যা দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় 3,000 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 40,000 লোক আশ্রয় নিয়েছে। বন্যার্তদের চিকিৎসার জন্য 619টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। 18টি জেলায় প্রায় 20 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি যে পানি আসবে। বন্যা দুর্গত এলাকায় দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে পর্যন্ত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। নগদ 5,47 লক্ষ টাকা, 65,500 প্যাকেট শুকনো খাবার ও অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 40 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষ। দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় 3,000 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মানুষের চাহিদা প্রয়োজন বিবেচনা করে বরাদ্দ পরিমাণ বাড়ানো হয়েছে। বেসরকারি কোম্পানিগুলোকে কৃষি যন্ত্রপাতির দাম কমানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অফিসে না থেকে কৃষকদের সাথে থেকে কাজ করতে হবে কৃষি কর্মকর্তাদের। কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, কৃষি বান্ধব বাজেটে সুফল পাচ্ছেন কৃষকরা। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কৃষিতে ভর্তুকি দেওয়ার মাধ্যমে প্রান্তিক কৃষকদের প্রতিনিয়ত সাহায্য করছে সরকার। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য 5টি শাখায় 22 জনকে এআইপি সম্মাননা 2021 তুলে দেওয়া হয়েছে। এখন চারদিক থেকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। গাজার নুসেরাইতে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি হামলায় 16 জনের প্রাণহানি হয়েছে, আহত অন্তত 75 জন। আহতদের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন আল আকসা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। স্থান সংকুলান না হয় হাসপাতালের করিডোরে ভিড় করছেন আহতরা। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় আরও 5 সংবাদকর্মীর প্রাণহানি হয়েছে। এ নিয়ে নিহত সংবাদকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 858 জনে। অন্যদিকে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় যোগ দিতে সোমবার কাতারে যাচ্ছে ইসরায়েলের একটি বিশেষ প্রতিনিধি দল। সিআইএ ও মোসাদ প্রধান সহ আলোচনায় যোগ দিতে পারেন মিশরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও। এবার ভয়াবহ বন্যার কবলে হিমালয় কন্যা নেপাল। কয়েকদিনের টানা বৃষ্টি, ভূমিধস ও বজ্রপাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। আর একদিনেই দেশটিতে প্রাণ গেছে 18 জনের। বাগমতী ও বিষ্ণুমতী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানীর কাঠমান্ডু সহ পশ্চিমাঞ্চল। তলিয়ে গেছে সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠান। বিপর্যস্ত জনজীবন, জারি রয়েছে জরুরি সতর্কতা। নদী ভাঙনের শিকার হওয়ার ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি এখনও। ভারী বৃষ্টিপাত চলছে কোশি, কর্ণালী সহ বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রতি বছরই নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণ যায় শত শত মানুষের।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/echontv।